প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ডিপ্লোক একাডেমির পক্ষ থেকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল-নোমান আপনাদের সঙ্গে আছি আইসিটি এমসিকিউ বরিশাল বোর্ড 2023 সালের ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করব। আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আইসিটির যতগুলো বোর্ড প্রশ্ন রয়েছে এমসিকিউ সবগুলো আমরা পর্যায়ক্রমে শেষ করব। তো আমরা প্রথমে 2023 সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করছি। এরপরে 2024, 2025 এভাবে আমরা সবগুলো বোর্ড প্রশ্ন ব্যাখ্যা সহকারে সমাধান করব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিপ্লোক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বরিশাল বোর্ড 2023 সালের আইসিটি এমসিকিউ ব্যাখ্যা সহকারে সমাধান করব। তোমরা হয়তোবা জানো আমরা 2023 সালের আইসিটি এমসিকিউ যতগুলো রয়েছে সবগুলো সিকোয়েন্স অনুযায়ী সমাধান করার চেষ্টা করছি। এরপরে আমরা 2024 সাল, তারপরে 2025 সাল, এভাবে যতগুলো বোর্ড প্রশ্ন রয়েছে আমরা সবগুলো সমাধান করব এবং এই পেজে অথবা তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো এই চ্যানেলে আমরা আপলোড করব। চলো দেরি না করে আমরা আজকের টপিকটা শুরু করি। কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? এখানে অপশন রয়েছে মায়ান, রোমান, ভারতীয়, ব্যাবলীয়। আমরা জানি কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রথম শুরু হয় মায়ান সভ্যতা, যার বেস ছিল হচ্ছে 20 এবং তারা 0 থেকে 19 পর্যন্ত প্রতীক ব্যবহার করত, যেগুলোকে আমরা বলি ডিজিট বা অঙ্ক। আমরা যেমন ডেসিমেলে বেস ব্যবহার করি 10, তাই না? তারা কি করে এই মায়ান সংখ্যা পদ্ধতি বেস ব্যবহার করে 20। এখন দেখো তারা সংখ্যাগুলো কিভাবে লিখতো, ঠিক আছে? আমরা 10 বেস হলে 10 পাওয়ার 1, 10 পাওয়ার 2, 10 পাওয়ার 3 এইরকম পজিশন হইতো। 10 পাওয়ার 0, মেইনলি 0, 1, 2, 3 এভাবে পজিশন হয়ে থাকে, কিন্তু তাদের পজিশনটা হয়ে যায় এইভাবে 20 পাওয়ার 0, 20 পাওয়ার 1, 20 পাওয়ার 2। আমাদের যেটা এককের ঘর ওটা ঠিকই, এককের ঘর তো সব সংখ্যা পদ্ধতি সমান। তার দশকের ঘর কিন্তু তার হয়ে যায় কি, তার হয়ে যায় 20-এর ঘর। আমাদের যখন হয়ে যায় শতকের ঘর তখন তার হয়ে যায় 400-র ঘর। ওকে, তো তারা এই 0 থেকে 19 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করতো বা প্রতীকগুলো ব্যবহার করতো। ABCD ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হলো। আচ্ছা, ইনপুট এখানে ABCD মানে হচ্ছে ইনপুট 4টা। তাহলে আমরা যদি ইনপুট n ধরি তাহলে ইনপুট সংখ্যা হলো 4, আর ডিকোডারের আউটপুট হয় 2 পাওয়ার n, তার মানে 2 পাওয়ার 4। আমরা যদি ক্যালকুলেশন করি 2 পাওয়ার 4 মানে 16, তাহলে অ্যান্সারটা হবে 16। এখানে আমরা একটা সত্যক সারণী দেখতে পাচ্ছি। সত্যক সারণীটা মেইনলি আমরা প্রথমে বুঝতে হবে যে এটা কোন গেটের সত্যক সারণী। প্রশ্ন হচ্ছে উদ্দীপকটির লজিক সার্কিট কোন গেট নির্দেশ করে? তাহলে আমরা যেহেতু লজিক গেট অনেকগুলো রয়েছে, আমরা অপশন যেগুলো রয়েছে অপশনগুলো আমরা টেস্ট করব। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বা সহজ জিনিস হচ্ছে অপশন টেস্ট করা। তাহলে প্রথমে আমরা নর গেটের অপশন টেস্ট করব। নর গেট মানে হচ্ছে ইনপুট দ্বয়ের যোগফলের নট করা। তাহলে যোগ করে যদি 1 হয় তাহলে অ্যান্সার হবে 0, যোগ করে যদি 0 হয় তাহলে অ্যান্সার হবে 1। তাহলে আমরা দেখি 0 0 যোগ করলে 0 হয়, আমার অ্যান্সার হওয়ার কথা 0 যদি হয় নর গেটের কি হবে, 0-এর উপরে নট মানে 1 হবে। আবার 0 আর 1 যোগ করলে 1 হয়, তাহলে 1-এর উপর নট মানে হচ্ছে 0, তার মানে এটা নর গেটের সাথে আমার অ্যাডজাস্ট বা মিলতেছে না, তাহলে নর গেট হবে না এটা অ্যান্সার। ওকে, আচ্ছা, ন্যান গেটের কাজ হচ্ছে ইনপুট দ্বয়ের গুণফলের উপরে নট করে দিবে। তাহলে আমরা 0 আর 0 যদি গুণ করি 0 হবে, 0-এর উপর নট মানে কি 1। 0 আর 1 যদি গুণ করি তাহলে 0 হবে, 0-এর উপর নট মানে 1। 1 আর 0 যদি গুণ করি 0 হবে, 0-এর উপর নট মানে হচ্ছে 1, আর 1 আর 1 গুণ করলে 1 হয়, 1-এর উপর নট মানে 0। তাহলে আমরা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি এটা ন্যান গেটের সত্যক সারণীর সাথে একদম মিলে গেছে। তাহলে দেখো অপশন টেস্ট করলে আমরা দ্রুত কিন্তু সমাধান করতে পারি। তাহলে এটা অ্যান্সার হবে ন্যান গেট। উদ্দীপকের y এর মান 0, 1, 1, 0 হলে যে গেটটি নির্দেশ করবে তা হলো। দেখো এখানে y এর মান চেঞ্জ করে দিয়েছে তারা, 0, 1, 1, 0। আচ্ছা, এটা খুবই ইজি। আমরা জানি এই আউটপুটটা এক্স অর গেটের। কেন আমি সেটা ব্যাখ্যা করি। এক্স অর গেটের আমাদের কন্ডিশন অনুযায়ী ছিল যে বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হবে, অন্যথায় 0। এখন আসো আমরা এক্সপ্লেইন করি বিজোড় সংখ্যক মানে কি। আমার ইনপুট যদি দুইটা থাকে, ইনপুট যদি দুইটা হয়, তার মানে 0 আর 1 যদি ইনপুট হয় তাহলে বিজোড় সংখ্যক 1। বিজোড় সংখ্যক 1 মানে কি, একটা 1 যদি থাকে তার আউটপুট হবে 1, যদি দুইটা 1 থাকে তাহলে আউটপুট হবে 0। তাহলে ইনপুট যদি হয় তিনটা, তাহলে সাপোজ ধরো এ, বি,
সি। দেখো 3টা ইনপুটের এখানে 1 কিন্তু আছে 2টা, তার মানে বিজোড় হলো না, হইলো কি জোড়। 2 মানে কি জোড়, তাহলে এখানে হয়তো 0। ওকে, তাহলে এখন দেখো আমরা মিলাই নেই বিজোড় সংখ্যক 1 ইনপুট, তাহলে এখানে 2টা ইনপুটের মধ্যে একটা 0 একটা 1, মানে বিজোড় সংখ্যক 1 রয়েছে, আউটপুট 1। এখানে 1 আর 0 2টা ইনপুটের মধ্যে একটা 1 রয়েছে, আউটপুট 1। আবার দেখো জোড় সংখ্যক 1 রয়েছে, আউটপুট 0। আবার অন্যথায় 0 আর 0 ইনপুট রয়েছে, আউটপুট 0। তার মানে এটা হচ্ছে আমার এক্স অর গেটের ইকুয়েশন। 41 বেস 8 এর সমকক্ষ মান কত? তাহলে 41 বেস 8 মানে হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। তাহলে এর সমকক্ষ মান কত? আমরা এখানে অপশন টেস্ট করে দেখতে পাচ্ছি, একটা আছে বাইনারিতে, একটা আছে ডেসিমেলে, আর এক হেক্সাডেসিমেলে। তাহলে আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে 41 এটা একটা অক্টাল নাম্বার। আমরা একটা জিনিস মনে রাখবো, অক্টাল হলো 3 বিটের কোড, ঠিক আছে? তাহলে অক্টালের প্রত্যেকটা ডিজিটকে আমরা 3 বিটে কনভার্ট করব। তার মানে আমার 1 এর যে বাইনারি, অক্টালের কোডগুলোকে আমরা যে বাইনারিতে রূপান্তর করতে চাই 1 to 4, আমরা এই সিরিজে রূপান্তর করতে পারবো। 1 এর বাইনারি কিন্তু আমরা জানি 1, বাট অক্টাল 3 বিটের কোড হওয়ার কারণে আমার 3টা 0 দিয়ে ফিল আপ করতে হবে। আবার 4 এর বাইনারি দেখো 1 0 0 1 0 0, এটা 3 বিটই ফিল আপ হয়েছে, এটার এক্সট্রা করে কোনো কিছু করার দরকার নেই। তাহলে আমাদের প্রথম অ্যান্সারটা কিন্তু সঠিক, 1 4টা 0 1, তাহলে এটা সঠিক। এখন আসো অক্টাল থেকে হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করব। আমরা যেন অক্টাল থেকে হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করতে গেলে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়, বাইনারি থেকে 4 বিট ধরে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। চলো আমরা করি, যেহেতু বাইনারি নাম্বার আমাদের এখানে বের করা আছে। এই যে 4 বিট ধরলাম, এই যে এখানে 2 বিট রয়েছে, সামনে 2টা 0 দিব। তাহলে 0 0 1 মানে কি? এটা কার বাইনারি? 1 এর। 0 0 1 0, তার মানে এটা কার বাইনারি? 2। তাহলে এখানে 2 1 হওয়ার কথা, বাট এটা কি হয়েছে 2 0 বেস 16, মানে অ্যান্সারটা ভুল। আচ্ছা, এই বহুপদী এই প্রশ্নগুলার সবচেয়ে সহজ মেথড হচ্ছে তুমি যদি একটা ভুল নির্ণয় করতে পারো তাহলে তোমার অ্যান্সার অটোমেটিক পেয়ে যাবা। দেখো এখানে 2 নাম্বার ভুল মানে 1 আর 3 নাম্বার অ্যান্সার, কারণ অপশনে কিন্তু সিঙ্গেল কোনো অপশন নেই, তার মানে অ্যান্সারটা হবে 1 এবং 3। পরের প্রশ্ন তোমার যদি ভুলও হয় তাহলে তুমি অটো মার্ক পেয়ে যাবা, কারণ অপশন ভুলের কারণে তুমি অটো মার্ক পাবা। তাহলে আমরা একটা ভুল পাইলে আর করার দরকার নেই, ঠিক আছে? তাহলে 1 এবং 3 হবে অ্যান্সার। ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যা পরীক্ষায় যে কত শতবার আসছে তুমি কল্পনাও করতে পারবা না। একটা প্রশ্ন, এটা অনেকবার এসেছে। IMG, ইমেজ হচ্ছে ছবি প্রদর্শনের ট্যাগ। এটা HTML এর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ইমেজ ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ, এর শুরু আছে শেষ নেই। এখন IMG যে আমি লিখছি, এটার মাধ্যমে কি আমার ফটো পেজে চলে আসবে? আসবে না কখনোই। IMG ফাঁকা ট্যাগ, বাট এর অ্যাট্রিবিউট ছাড়া তুমি কখনো ছবি পেজে ইনক্লুড করতে পারবা না। তাহলে IMG এর সাথে SRC, এই সোর্সের ভিতরে ইমেজ লিঙ্ক অথবা ইমেজের নামটা দিতে হবে, তাহলে তোমার ইমেজটা ওয়েবসাইটের ভিতরে আসবে। এখন তুমি SRC দিয়ে ইমেজটা শুধু আনছো, বাট ইমেজ কাস্টমাইজ করার প্রয়োজন আছে। এর হাইট উইথটা তোমার কন্ট্রোল করতে হবে, নাহলে পুরো পেজ জুড়ে তার হাইট উইথ রয়ে যাবে। তাহলে এইটার জন্য আরো অ্যাট্রিবিউট রয়েছে, হাইট, তারপর উইথ, এগুলো এক লাইনে হবে। ওকে, এইভাবে তুমি ইমেজের অ্যাট্রিবিউট দিয়ে ইমেজকে তুমি আরো স্বয়ংসম্পূর্ণ বা সমৃদ্ধি করতে পারবা। ইমেজ ট্যাগের কোনো কাজ নেই যতক্ষণ না পর্যন্ত তুমি অ্যাট্রিবিউট অ্যাড করবা। আশা করি বুঝতে পেরেছো। একটা উদ্দীপক রয়েছে, 2টা প্রশ্ন আছে, আমরা পড়ে দেখি। কেয়া ও দিয়া প্রায় পরস্পরের ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। বিষয়টি তাদের কাছে বেশ সময় সাপেক্ষ বলে মনে হয়। তারা সমস্যাটির কথা তাদের আইসিটি শিক্ষককে জানালে তিনি তাদেরকে একটি বিশেষ ধরনের ট্যাগ ব্যবহার করার পরামর্শ দেন। উদ্দীপকে আইসিটি শিক্ষকের নির্দেশিত ট্যাগ কোনটি? আচ্ছা, এই বিষয়টা আমি একটু বলি, যে তারা দুইজন পরস্পরের ওয়েবসাইট চালায়। তাহলে আইসিটি টিচারের কাছে যখন এই প্রবলেমটা নিয়ে তারা বলছে, তার মানে আইসিটি টিচার বলছে যে তোমরা তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটা হাইপার লিঙ্ক করে তোমাদের ওয়েবসাইটের ভিতরে ইমপ্লিমেন্ট করো। তাহলে কি হবে, নতুন করে তোমার ওয়েবসাইটটা সার্চ দিতে হচ্ছে না। তোমার ওয়েবসাইট থেকে সাপোজ হচ্ছে আমার নাম নোমান, আমি আরেকজন মিজানের ওয়েবসাইট পড়বো, তাহলে মিজানের ওয়েবসাইটের লিঙ্কটা আমার ওয়েবসাইটে ইনক্লুড করে দিলাম। তাহলে আমি আমার ওয়েবসাইট থেকে মিজানের ওয়েবসাইটে আমি ঢুকতে পারবো। আবার মিজানের ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে যদি লিঙ্ক থাকে তাহলে সে আমার ওয়েবসাইটের লিঙ্কে ইজিলি ঢুকতে পারবে। তাহলে এই যে সার্চ করে ঢোকা, বারবার সময় নষ্ট করা, এইটার হবে না। তাহলে এই ট্যাগটা কি? হাইপার লিঙ্ক ওয়েবসাইটে অ্যাড করার জন্য যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ, যেটা সিম্পলিফাই যে ট্যাগ লিখি এ ট্যাগ। এই যে দেখো, এই অ্যাঙ্কর ট্যাগ কিন্তু আবার এমটি ট্যাগ না, এইটা হচ্ছে কন্টেইনার ট্যাগ।
এর কিন্তু শেষ ট্যাগ রয়েছে। এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে তুমি যা লিখবা তার উপরে তোমার হচ্ছে লিঙ্কটা অ্যাপ্লাই হবে। কিন্তু অ্যাঙ্কর ট্যাগ দিলেই কি তোমার লিঙ্ক আসবে? এমন কিন্তু না। অ্যাঙ্কর ট্যাগের সাথে তুমি যদি অ্যাট্রিবিউট ইউজ না করো, তোমার পেজে কখনোই লিঙ্ক আসবে না। কিছু ট্যাগ রয়েছে যাদের নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই। তাহলে আমাদের এই ট্যাগের অ্যাট্রিবিউটস HREF হাইপারটেক্সট রেফারেন্স এর ভিতরে যখন লিঙ্ক দিব, লিঙ্ক দিয়ে এর ভিতরে যা কিছু লিখবো, সাপোজ ক্লিক হেয়ার দিয়ে এটা একটা ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এই ট্যাগের কোনো কাজ নেই যতক্ষণ না পর্যন্ত তুমি এর অ্যাট্রিবিউট ইউজ করবা। এই ট্যাগের কাজ হচ্ছে লিঙ্ক অ্যাপ্লাই করা, বাট লিঙ্কটাকে তুমি যখন বসাবা সেইটাকে বসাইতে গেলে আমার অ্যাট্রিবিউটের প্রয়োজন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে আইসিটি শিক্ষকের নির্দেশিত ট্যাগ ব্যবহার করলে ভিন্ন অবস্থানের ভিন্ন কোনো পেজে যাওয়া যায়। হ্যাঁ, এটা ঠিক আছে, ভিন্ন অবস্থানে ভিন্ন পেজে যাওয়া যাবে। সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শিত হয়, এটাও সত্য। ব্রাউজকারীর সময় কম লাগে, তার মানে আমাদের তিনটাই অ্যান্সার সঠিক। অ্যান্সার হবে 1 2 3। গ্রুপ এসএমএস এর মোড কোনটি? ফুল ডুপ্লেক্স, ইউনিকাস্ট, ব্রডকাস্ট না মাল্টিকাস্ট? আগে আমরা চলো এই প্রশ্নের যে অপশনগুলো রয়েছে অপশনগুলো ব্যাখ্যা করি। দেখো, ফুল ডুপ্লেক্স হলো এক সময়ে দুই দিকে ডাটা যায়, যেমন ফোন কল। ইউনিকাস্ট হচ্ছে একটা প্রেরক থাকবে, একটা গ্রাহক থাকবে। ব্রডকাস্ট হচ্ছে একটা প্রেরক সবার কাছে ডাটা পৌঁছাবে, মানে একাধিক গ্রাহক। আর মাল্টিকাস্ট হচ্ছে একটা প্রেরক একটা নির্দিষ্ট গ্রুপ বা একাধিক নির্দিষ্ট গ্রাহকের কাছে ডাটা পৌঁছাবে। আর গ্রুপ এসএমএস এর মোডটা হচ্ছে মাল্টিকাস্ট মোড। ফাইবার অপটিক্যালে কোন তরঙ্গ ব্যবহার করা হয়? আমরা জানি ফাইবার অপটিক্যালে যে তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয় সেটা সাধারণত 1500 ন্যানোমিটারের এই তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয় ফাইবার অপটিক্যালে। বিভিন্ন প্রকৃতির দুইটা নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনে ব্যবহৃত ডিভাইসগুলো হলো হাব, সুইচ, গেটওয়ে, রাউটার। আমরা একটু অপশনগুলো দেখে আসি। হাব হলো একই নেটওয়ার্কের ডিভাইসগুলোর মধ্যে ডাটা ছড়িয়ে দেয়। সুইচ হচ্ছে একই নেটওয়ার্কের ডিভাইসগুলোর মধ্যে দক্ষভাবে ডাটা পাঠায়, মানে কি এটা সিকিউর হবে। রাউটার হচ্ছে একই ধরনের একাধিক নেটওয়ার্ক যেমন ল্যান থেকে ওয়ানে যুক্ত করে। আর গেটওয়ে হচ্ছে বিভিন্ন প্রোটোকল বা বিভিন্ন প্রকৃতির নেটওয়ার্ক যেমন টিসিপি, আইপি অন্য প্রোটোকল সংযোগ করে। তাহলে এখানে অ্যান্সার হবে গেটওয়ে, কারণ আমাদের বলছে বিভিন্ন প্রকৃতির দুটি নেটওয়ার্ক, মানে যে কোনো প্রকৃতির দুটো নেটওয়ার্ক, মানে এখানে টিসিপি নেটওয়ার্ক হতে পারে, আইপি নেটওয়ার্ক হতে পারে। তাহলে এরকম যে কোনো প্রকৃতির দুইটা নেটওয়ার্ককে সংযোগ করতে ব্যবহার করা হয় গেটওয়ে। মিস্টার আরিফ তার অফিসে কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করেন। এতে নেটওয়ার্ক ব্যাকবোন হিসাবে তিনি এক ধরনের কেবল ব্যবহার করেন। এখন উদ্দীপকে মিস্টার আরিফের গঠিত নেটওয়ার্ক টপোলজি হলো, আমরা জানি ব্যাকবোন কেবলটা ইউজ করা হয় বাস টপোলজিতে। আমরা ব্যাখ্যা থেকে একটু দেখে আসি। বাস টপোলজি কি? একটি মাত্র মূল তার বা ব্যাকবোন কেবল থাকে এবং সব ডিভাইসে সেই তারের সাথে সংযুক্ত হয়। রিং টপোলজি, ডিভাইসগুলো বৃত্তাকারে যুক্ত থাকে। স্টার টপোলজি, সব ডিভাইস একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে। আর মেশ টপোলজি হচ্ছে প্রতিটা ডিভাইস অন্য সব ডিভাইসের সাথে সরাসরি সংযুক্ত থাকে। তাহলে ব্যাকবোন কেবল দিয়েও যেহেতু যুক্ত থাকে সেহেতু এই টপোলজি হচ্ছে বাস টপোলজি। সেম প্যাসেজ, মিস্টার আরিফের তৈরি টপোলজির বৈশিষ্ট্য হলো এটি দ্বিমুখী ডাটা ব্যবস্থা। ডাটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীর সম্পন্ন, শুধু প্রাপক কম্পিউটারের ডাটা গ্রহণ করে, অন্যগুলো অগ্রাহ্য করে। আমরা ব্যাখ্যা অ্যানালিসিস করলে সম্পূর্ণ ক্লিয়ারলি ধারণা পাবো। বাস টপোলজিতে ডাটা একদিকে পাঠানো হয়, সব ডিভাইসে সেই ডাটা পৌঁছায়। একই ব্যাকবোন কেবলে অনেক ডিভাইস সংযুক্ত থাকে, ফলে কনজেশন হলে গতি কমে যায়। তাহলে এটা ডাটা ট্রান্সমিশন অপেক্ষা ধীর গতি সম্পন্ন। এটাই বাস টপোলজির মূল বৈশিষ্ট্য, যে সবার কাছে ডাটা পৌঁছে যায় কিন্তু কেবল প্রাপক ডাটা গ্রহণ করে। তাহলে এটা কিন্তু দ্বিমুখী ব্যবস্থা না। তাহলে ডাটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন, শুধু প্রাপক। অ্যান্সার হবে 2 এবং 3। পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট? পিকোনেট সাধারণত ব্লুটুথের সাথে সংশ্লিষ্ট। একটু ব্যাখ্যা দেখে নিই। পিকোনেট হলো একটি ছোট ব্লুটুথ নেটওয়ার্ক যেখানে একটি মাস্টার ডিভাইস এবং একাধিক স্লেভ ডিভাইস যুক্ত থাকে। এটি স্বল্প দূরত্বে প্রায় 10 মিটার পর্যন্ত ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে ডাটা আদান প্রদান করে। উদাহরণ, একটি মোবাইল ফোন যখন ব্লুটুথের মাধ্যমে হেডফোন, ল্যাপটপ বা স্মার্ট ওয়াচের সাথে যুক্ত থাকে সেটি একটু পিকোনেট। সি ভাষার উদ্ভাবক কে? সি ভাষা উদ্বোধন করেন ডেনিস রিচি 1972 সালে বেল ল্যাবসে। এটি তৈরি করা হয়েছিল মেইনলি ইউনিক্স অপারেটিং সিস্টেমের উন্নয়ন করার জন্য। তার অ্যান্সার হবে ডেনিস রিচি। কম্পাইলারের বৈশিষ্ট্য হলো টেস্টিং ও ডিবাগিং এর ক্ষেত্রে ধীর গতি সম্পন্ন,
প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে, অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। আমরা ব্যাখ্যা যদি দেখি, কারণ কম্পাইলার পুরো প্রোগ্রাম অনুবাদ করে, তাই এর ত্রুটি পাওয়া ও সংশোধন করতে সময় লাগে। কম্পাইলার প্রোগ্রাম একবার অনুবাদ করলে পরে দ্রুত চলে, ইন্টারপ্রেটের তুলনায় নির্বাহ সময় কম। তার মানে নির্বাহ সময় কিন্তু এটাতে কম, বেশি লাগে। এখান থেকে আরেকটা নোট পাইলাম যে ইন্টারপ্রেটারের তুলনায় এটার সময় কম লাগে, নির্বাহ সময়টা। তারপরে কম্পাইলার পুরো সোর্স কোডকে একবারে মেশিন ভাষায় বা অবজেক্ট রূপান্তর করে। এখন অ্যান্সার যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ডিবাগিং ও টেস্টিং এর ক্ষেত্রে ধীর গতি সম্পন্ন, অনুবাদকৃত প্রোগ্রাম মেশিন প্রোগ্রামে রূপান্তরিত করে। এখানে 2 নম্বরে অপশন রয়েছে প্রোগ্রাম নির্বাহের সময় বেশি লাগে বা বেশি সময় লাগে, এটা কিন্তু ভুল। কারণ প্রোগ্রাম নির্বাহে ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলারের সময়টা কম লাগে। তাহলে অ্যান্সার হবে 1 এবং 3। ডাবল টাইপ ডাটা নির্ধারণের মেমোরিতে কত বাইট জায়গার প্রয়োজন হয়? আমরা ব্যাখ্যা একটু দেখব। সি, সি প্লাস এবং জাভা ভাষায় ডাবল টাইপ ডাটা বা ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট সংখ্যা, যা সাধারণত 8 বাইট মেমোরি দখল করে। তাহলে এটা অ্যান্সার হবে 8 বাইট। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রোগ্রামটি রান করলে ঢাকা শব্দটি কতবার দেখাবে? এখন আমাকে এই প্রোগ্রামটাকে বুঝতে হবে, কারণ এটা একটা লুপের প্রোগ্রাম। লুপ মানে হচ্ছে একটা কাজ বারবার সে ঘুরে ঘুরে করবে। এখন সে কতক্ষণ করবে? সে কি সারা জীবন করবে? না। তাহলে সে করবে, কন্ডিশন আছে। যেমন তাকে বলে দেওয়া হবে, ভাই তোমার শুরু এইটা, তোমার কন্ডিশনের শেষ এইটা, তুমি 1 করে করে বাড়াবা না 2 করে করে বাড়াবা, সেটাও বলে দেওয়া থাকবে। তাহলে আমরা একটু প্রোগ্রামটা দেখি। এই যে ফর লুপের ভিতরে পির ভ্যালুটা ইনিশিয়ালাইজেশন করে দেওয়া আছে। দেখো আমরা একটু লিখি এখানে, ফর পি ইকুয়াল টু 0, পি লেস দ্যান অর ইকুয়াল টু 10, পি প্লাস প্লাস। এই যে আমার প্রোগ্রামের লুপ, এই লুপের কাজটা হচ্ছে যে তোমার একটা ইনিশিয়াল ভ্যালু তৈরি করে দেওয়া আছে এবং তোমার একটা কন্ডিশন দেওয়া আছে। তুমি কন্ডিশন সত্য হলে লুপটা ভিতরে ঢুকবা, প্রিন্ট করবা, আবার বাইরে যাবা, 1 করে করে বাড়াবা, আবার ভিতরে ঢুকবা, প্রিন্ট করবা। তাহলে দেখো আমি যদি ব্যাখ্যা করি পি ইকুয়াল টু 0, তাহলে দেখো 0 লেস দ্যান অর ইকুয়াল টু 10, এই কন্ডিশন দেখো, পির ভ্যালু যদি বসাও আমার কন্ডিশন কিন্তু সঠিক। এই কন্ডিশনটা সত্য কতবার বলো তো? 10 পর্যন্ত। কারণ দেখো পির ভ্যালু যখন 0 তখন সত্য। আমরা কি জানি সত্য হইলেই ভিতরে আসবে। ভিতরে এসে কি দেখছে? প্রিন্ট এফ ঢাকা, মানে ঢাকাকে প্রিন্ট করতে বলছে। তার মানে 0-এর জন্য একবার ঢাকা প্রিন্ট করবে, 0 প্রিন্ট করার পর ইনক্রিমেন্টে চলে আসবে। ইনক্রিমেন্টে 0 ছিল 1 হয়ে যাবে, কারণ যেহেতু বাড়বে 1 করে করে বাড়বে। পি প্লাস প্লাস মানে কি? পি ইকুয়াল টু পি প্লাস 1, এটা আমাদের জানতে হবে। তার মানে এখানে পির ভ্যালু 0 ছিল, 0 প্লাস 1 মানে কি? 1 হয়ে গেল পির ভ্যালু। তাহলে পির ভ্যালু 1 হলে তখন এখানে কন্ডিশন চেক করবে, 1 কি 10-এর ছোট? হ্যাঁ, 1 10-এর ছোট। তাহলে আবার ঢাকা প্রিন্ট করবে। তাহলে 0-এর জন্য একবার ঢাকা প্রিন্ট করবে, 1-এর জন্য 2 3 4 5 6 7 8 9 10। 10 কেন? দেখো এখানে কন্ডিশন রয়েছে 10 লেস দ্যান অর ইকুয়াল টু 10। 10 10-এর ছোট না, বা 10 10-এর ছোট না, কিন্তু 10 কিন্তু 10-এর সমান। তার মানে 10 10-এর সমান হলেও কিন্তু আমার প্রোগ্রামটা সঠিক হচ্ছে, মানে কন্ডিশনটা সঠিক। তাহলে প্রোগ্রামের ভিতরে ঢুকবে, প্রিন্টএফে ঢাকা প্রিন্ট করবে। যখন পির ভ্যালু 10 হচ্ছে তখনও আমার কন্ডিশনটা সঠিক। তার মানে 0 থেকে 10 পর্যন্ত আমরা যদি গণনা করি তাহলে 11 বার 11 হয়, তাহলে 11 বার হচ্ছে ঢাকা প্রিন্ট করবে। তাহলে অ্যান্সারটা হবে 11। পরের প্রশ্নটা হচ্ছে প্রোগ্রামটিতে কি ধরনের পরিবর্তন আনলে ঢাকা শব্দটি 5 বার প্রদর্শন করবে? দেখো এইটাও খুব ইম্পর্টেন্ট আর খুব মজার একটা প্রশ্ন। আমরা কিন্তু দেখছি যে এর আগের যে প্রশ্নটা রয়েছে সেখানে ঢাকা কিন্তু 11 বার প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এখন দেখো পির ভ্যালু যদি 1 হয়, আমরা এখানে একটু চেক করে করে দেখব। পির ভ্যালু 1, পি ইকুয়াল টু পি প্লাস 2 করে বাড়ে, মানে দেখো মেইন কথা পির ভ্যালু 1, কিন্তু কন্ডিশন কিন্তু পি লেস দ্যান অর ইকুয়াল টু 10, এই কন্ডিশন কিন্তু সেম আছে। তাহলে আমাদের দেখতে হবে পির ভ্যালু 1 হলে এই কন্ডিশন সত্য, তাহলে একবার, তাহলে প্রথম কন্ডিশন সত্য হলে কি একবার প্রিন্ট হবে। আচ্ছা এখানে পির ভ্যালু কত হয়ে যাবে? 1 প্লাস 2 3 হয়ে যাবে, তাহলে 3 লেস দ্যান অর ইকুয়াল টু 10, তার মানে এটাও সত্য, তাহলে 3-এর জন্য সত্য। আচ্ছা তাহলে 3-এর ভ্যালু এখানে কি হয়ে যাবে? এসে 3 আর 2 কত হয়ে যাবে? 5 হয়ে যাবে, তাহলে 5 10-এর ছোট, তাহলে 5-এর জন্য সত্য। 5 এখানে এসে কি হয়ে যাবে? 5 প্লাস 2 7 হয়ে যাবে, তাহলে 7 10-এর ছোট, তাহলে 7, এটাও সত্য, তাহলে এটাও 7 ঢাকা প্রিন্ট হবে। 7-এর ভ্যালু এখানে এসে কি হয়ে যাবে? 7 প্লাস 2 9 হয়ে যাবে, 9-এর জন্য কন্ডিশন সত্য, তার মানে ঢাকা আবারও প্রিন্ট হবে 9-এর জন্য।
এখন দেখো 9 এর ভ্যালু এখানে এসে কি হয়ে যাবে, তাহলে 9 + 2 যোগ করলে 11, তাহলে যখনই 11 হবে বা 11 হবে তখনই আমার কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে আর প্রিন্ট হবে না। তাহলে দেখো ঢাকা 1 এর জন্য একবার প্রিন্ট হচ্ছে, 3 এর জন্য একবার, 5 এর জন্য একবার, 7 এর জন্য একবার, 9 এর জন্য একবার, তাহলে টোটাল ঢাকা প্রিন্ট হচ্ছে 5 বার। তাহলে প্রথম অপশনটাই আমার সঠিক। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত আইএমডি কোনটিকে নির্দেশ করে? আইএমডি সম্পর্কে আগে আমরা জেনে নিই। আইএমডি পূর্ণরূপ হচ্ছে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া ডিভাইস, যা ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর সিস্টেমে ব্যবহারকারীর চোখের সামনে 3D ভার্চুয়াল পরিবেশ প্রদর্শনের জন্য ব্যবহৃত বিশেষ চশমা বা হেড মাউন্টেড ডিসপ্লে। তাহলে আমরা এই আইএমডি দ্বারা কি নির্দেশ পাচ্ছি? বিশেষ ধরনের চশমা। সানস্ক্রিন ও ময়েশ্চার তৈরি করতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? আমরা এই অপশনগুলো একটু দেখে নিই যে বায়োইনফরমেটিক্স এই জিনিসটা কি। জৈব তথ্য বিশ্লেষণে ব্যবহৃত কম্পিউটার প্রযুক্তি। ক্রায়োসার্জারি হচ্ছে ঠান্ডা ব্যবহার করে টিস্যুগুলোকে ধ্বংস করার পদ্ধতি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জীবের জিন পরিবর্তনের প্রযুক্তি। আর ন্যানো টেকনোলজি হচ্ছে এমন একটি প্রযুক্তি যেখানে পদার্থের অতি ক্ষুদ্র কণা যেমন 1 থেকে 100 ন্যানোমিটার ব্যবহার করে নতুন উপাদান বা পণ্য তৈরি করা যায়। তার মানে ন্যানো টেকনোলজি ব্যবহার করে আমরা এই সানস্ক্রিন বা ময়েশ্চার তৈরি করতে ব্যবহার করা হয়। এখানে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আমি দিয়েছি। সানস্ক্রিন ও ময়েশ্চারাইজারে ন্যানো কণিকা যেমন টাইটেনিয়াম ডাইঅক্সাইড বা জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়, যাতে এগুলো কি করে সূর্যের যে ইউভি রশ্মি রয়েছে এগুলোকে প্রতিরোধ করতে পারে এবং ত্বকে সহজে শোষিত হয়। মিস্টার এক্স তুলার উন্নত জাত উদ্ভাবনে গবেষণা করেন। তিনি খরা সহিষ্ণু, অধিক ফলনশীল এবং আগাম জাতের তুলা উদ্ভাবনে সাফল্য লাভ করেন। মিস্টার এক্স গবেষণায় কোন প্রযুক্তি ব্যবহার করেন? এখানে প্রশ্নের অপশনগুলো আগে ব্যাখ্যা আমরা জেনে নিই। যে বায়োইনফরমেটিক্স, এর আগেও বলেছি বায়োইনফরমেটিক্স হচ্ছে জীব বৈজ্ঞানিক তথ্য কম্পিউটারে বিশ্লেষণ করে। বায়োমেট্রিক্স হচ্ছে আঙ্গুলের ছাপ, মুখের চেহারা, হাতের ছাপ ইত্যাদি দ্বারা পরিচয় শনাক্ত করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জিন পরিবর্তন বা নতুন জিন সংযোজনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর ন্যানো টেকনোলজি অতি ক্ষুদ্র কণিকার মাধ্যমে পদার্থের গঠন পরিবর্তন। তাহলে যেহেতু উন্নত জাত উদ্ভাবন করেন, তাহলে উন্নত জাত উদ্ভাবন করতে গেলে জিন পরিবর্তন বা জিন সংযোজন করতে হয়েছে, তার মানে এটা একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সেক্টর। তাহলে আমরা এখানে অ্যান্সার বলতে পারি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মিস্টার এক্স এর ব্যবহৃত প্রযুক্তির প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে, জীববৈচিত্র্যে পরিবর্তন সাধন হবে, জীবধ্বংসী ভাইরাসের উদ্ভাবন হইতে পারে। 3টার অ্যান্সার হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র হলো কৃষি। আমরা যদি কৃষির কথা বলি, যে ফসলের রোগ শনাক্তকরণ, ফলন পূর্বাভাস, স্বয়ংক্রিয় সেচ ও ড্রোন মনিটরিং এখন এআই এর মাধ্যমে হয়ে থাকে। ই কমার্স, গ্রাহকের পছন্দ অনুযায়ী পণ্য সাজেশন করা, চ্যাটবট বা স্বয়ংক্রিয় লজিস্টিক সিস্টেম, যেটাকে বলা হয় এআই বিজনেস অটোমেশন। যুদ্ধক্ষেত্র, স্মার্ট ড্রোন, রোবট সৈনিক, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা। তাহলে এখন এই সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এআই ব্যবহার করা হচ্ছে। তাহলে অ্যান্সার হবে 1 2 3। প্রোটিনের সিকোয়েন্স তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? দেখো বায়োমেট্রিক্স আবারও বলি যে আঙ্গুলের ছাপ, মুখের চেহারা ইত্যাদি দ্বারা পরিচয় শনাক্ত করা হয়। আর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে এমন একটি প্রযুক্তি যেখানে জীববৈজ্ঞানিক তথ্য যেমন ডিএনএ, আরএনএ, প্রোটিন সিকোয়েন্স কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। ন্যানো টেকনোলজি হচ্ছে অতি ক্ষুদ্র কণিকার মাধ্যমে পদার্থ গঠন করা হয়। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জীবের জিন পরিবর্তনের প্রযুক্তি। তার মানে আমরা যদি অপশন থেকে অ্যান্সার পাইতে চাই, তাহলে আমরা বলবো যে বায়ো ইনফরমেটিক্স। তাহলে বায়ো ইনফরমেটিক্স হচ্ছে এমন একটা প্রযুক্তি যেখানে জীব বৈজ্ঞানিক তথ্য যেমন ডিএনএ, আরএনএ ও প্রোটিন সিকোয়েন্স কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। তাহলে এই যে প্রোটিন সিকোয়েন্স তৈরি করে কোন প্রযুক্তির মাধ্যমে? বায়ো ইনফরমেটিক্স। আশা করি তোমাদের ক্লাসগুলো অনেক উপকারে আসবে। যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা নেক্সট মান্থ থেকে আইসিটি অনলাইন ব্যাচ শুরু করতে চাচ্ছি। যদি তোমরা আগ্রহ প্রকাশ করো, নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ করবে। আর যে কোনো ইনফরমেশনে, যে কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে জানাবে।